নমস্কার, শুভ সকাল সবাইকে। সত্যি বলতে সমাজ আমাকে আপন করে নেয়নি, এই ধারণাটা ভুল। কারণ আমি নিজেই সমাজের মতো হয়ে চলতে পারিনি। এই ধারণাটাকে সামনে রেখেই আমাদের চলা উচিত এবং আমাদের প্রত্যেকের উচিত সমাজের মতো করে নিজেকে মানিয়ে নেওয়া। এই ধারণাটা আমি সকল শিশুদেরকে বলে থাকি এবং তোমরা প্রত্যেকে এই ভাবনাটাকে মাথায় রেখেই সমাজের সঙ্গে তাল মিলিয়ে চলার চেষ্টা করবে। কেননা সেই আগামী প্রজন্ম সেই সমাজকে নিয়েই আমাদের গড়তে হবে। তাই সমাজকে সামনে রেখে এবং সমাজের অস্তিত্বগুলিকে রেখে আমাদের চলা উচিত। যাই হোক, আমাদের আজকের ক্লাস হলো স্টার্নবার্গের তত্ত্ব এবং শিশুর সঞ্চালনমূলক বিকাশ। যদিও শিশুর সঞ্চালনমূলক বিকাশটাকে আমি পরে করার কথা ছিল, যেহেতু স্টার্নবার্গের তত্ত্ব একটা রয়ে গেছে, এই জন্য স্টার্নবার্গের তত্ত্বটা এবং শিশুর সঞ্চালনমূলক বিকাশ একসঙ্গেই করে দিলাম। তোমরা যারা প্রতিনিয়ত আমার ক্লাসটা করো তারা অবশ্যই লক্ষ্য রাখবে আমার কথাগুলো, কেননা বোর্ডের লেখাগুলো হয়তোবা ছোটো হয়ে যায়। তবু আমি পরে ক্লাসের পরে সেই জায়গাগুলো দেখানোর চেষ্টা করব, যেগুলো দেখা যাচ্ছিল না সেই জায়গাগুলো আবার তোমাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আমরা আজকে শুরু করে দিই। আমাদের আজকের ক্লাস হবে স্টার্নবার্গের তত্ত্ব এবং শিশুর সঞ্চালনমূলক বিকাশ। তো আমাদের প্রথমেই প্রশ্ন জাগে, স্টার্নবার্গ কে ছিলেন? স্টার্নবার্গ ছিলেন একজন আমেরিকান মনোবিজ্ঞানী। তিনি বুদ্ধির ত্রিস্তরীয় প্রকাশ করেছিলেন, তত্ত্ব প্রকাশ করেছিলেন। তিনি বুদ্ধির ত্রিস্তরীয় তত্ত্ব প্রকাশ করেছিলেন। ওনার মতে, স্টার্নবার্গের মতে, অভিজ্ঞতা থেকে উৎকৃষ্টভাবে যুক্তি শিখনের গুরুত্বপূর্ণ তত্ত্ব এবং মনে রাখার দৈনন্দিন জীবনের চাহিদার সাথে মোকাবেলা করার জ্ঞানমূলক ক্ষমতাই হলো বুদ্ধি। ওনার মতে, অর্থাৎ স্টার্নবার্গের মতে, যে কথাটা আমি প্রথমেই তোমাদেরকে দিয়ে শুরু করেছি, সেই কথাটার বিস্তৃতি, অর্থাৎ অভিজ্ঞতা থেকে উৎকৃষ্টভাবে যুক্তি শিখনের গুরুত্বপূর্ণ তত্ত্ব মনে রাখা এবং দৈনন্দিন জীবনের চাহিদার সাথে মোকাবেলা করাই হলো জ্ঞানমূলক ক্ষমতা। স্টার্নবার্গের মতে এটা হলো জ্ঞানমূলক ক্ষমতা এবং এটাকেই বলা হয় বুদ্ধি। তো স্টার্নবার্গ এই বুদ্ধি তত্ত্বের উপাদানকে বিশ্লেষণ, স্টার্নবার্গ কি করেছেন? বুদ্ধি তত্ত্বের উপাদান বিশ্লেষণ ও প্রজ্ঞামূলক তত্ত্ব, এই দুইটি সমন্বয় দেখতে পাওয়া যায়। স্টার্নবার্গের যে বুদ্ধি তত্ত্বটি প্রকাশ করেছেন তার মধ্যে কি বুদ্ধিতত্ত্বের উপাদান বিশ্লেষণ এবং প্রজ্ঞামূলক তত্ত্ব, এই দুটোরই কি দেখা যায়? সমন্বয় দেখতে পাওয়া যায়। স্টার্নবার্গ তার বুদ্ধিতত্ত্বে বুদ্ধির তিনটি স্তরের কথা বলেছেন, এই জন্য এটাকে ত্রিস্তরীয় তত্ত্বও বলা হয়ে থাকে। ঠিক আছে, স্টার্নবার্গ কি করেছেন? তার বুদ্ধিতত্ত্বে বুদ্ধির তিনটি স্তরের কথা বিশেষত উল্লেখ করেছেন। এই তিনটি স্তর হলো কি? অধি উপাদান এবং কার্য সম্পাদন ভিত্তিক উপাদান এবং জ্ঞান আরোহণ ভিত্তিক উপাদান। সেই তিনটি উপাদান কি কি? স্টার্নবার্গের বুদ্ধিতত্ত্বের যে তিনটি উপাদান রয়েছে, সেই তিনটি উপাদান হলো কি? অধি উপাদান, কার্য সম্পাদন ভিত্তিক উপাদান এবং জ্ঞান আরোহণ ভিত্তিক উপাদান। তাহলে অবশ্যই আমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে কি অধি উপাদান বলতে কি বোঝায়, উপাদান বলতে কি বোঝায়, কার্য সম্পাদন ভিত্তিক উপাদান বলতে কি বোঝায়, জ্ঞান আরোহণ ভিত্তিক উপাদান বলতে কি বোঝায়? হ্যাঁ, অধি উপাদান বলতে বোঝায় কি? সমস্যার অস্তিত্ববোধ এবং সমস্যার প্রকৃতি অনুধাবন, প্রাথমিক উপাদান সম্পর্কে বোধ এবং উপাদানগুলির সমন্বয় সাধনের মাধ্যমে সমাধানের পথ নির্বাচন করাকেও কি বোঝানো হয়? অধি উপাদান। তাছাড়া মানসিক প্রতিরোধ গঠনের সাহায্যে তত্ত্বসমূহকে একত্রিত করাও অধি উপাদান বোঝায়। তাছাড়া মনোযোগকে যথাযথভাবে পরিচালনা করাও অধি উপাদান। কার্য সম্পাদনের বিভিন্ন স্তরের সঙ্গে সঙ্গতি রেখে
আপন অবস্থানকে নিয়ন্ত্রণ করা অধি উপাদান এবং কার্য সম্পাদনের যথাযথ ও গুণগত সম্পর্কে ফিডব্যাক বা প্রতিসংকেত বোঝাবার জন্য কি বলা হয়, অধি উপাদান গ্রহণ করা হয়। মানে ওই জিনিসটাকেই বলা হয় কি, অধি উপাদান। তাহলে আমি প্রথমেই যে জিনিসটা দিয়ে শুরু করেছিলাম, অর্থাৎ সমাজের সঙ্গে খাপ খাইয়ে নেওয়া। অধি উপাদান বলতে যে স্টার্নবার্গ যে তিনটা তত্ত্ব ব্যবহার করেছেন সেটা হলো কি অধি উপাদান, একটা হলো কার্য সম্পাদনা ভিত্তিক, একটা হলো জ্ঞান আরোহণ ভিত্তিক। তাহলে অধি উপাদানের মধ্যে পড়ে কি, সমস্যার অস্তিত্ব বোধ পড়ে, তারপর হলো সমস্যার প্রকৃতি অনুধাবন পড়ে, প্রাথমিক উপাদান সম্পর্কে বোধও পড়ে, তারপর হলো উপাদানগুলির সমন্বয় সাধনের মাধ্যমে সমাধানের পথ নির্বাচন করাও চলে। তাছাড়া হলো মানসিক প্রতিরোধ গঠনের সাহায্যে তত্ত্বসমূহকে একত্রিত করাও কিসের মধ্যে পড়ে, অধি উপাদানের মধ্যে পড়ে। এবং মনোযোগকে যথাযথভাবে পরিচালনা করাও অধি উপাদানের মধ্যে পড়ে। কার্য সম্পাদনের যথাযথ ও গুণগত সম্পর্কে ফিডব্যাক বা প্রতিসংকেত বোঝাতেও অধি উপাদান মধ্যেই পড়ে। তারপর হলো কার্য সম্পাদনা ভিত্তিক উপাদান। তাহলে কার্য সম্পাদনা ভিত্তিক উপাদানগুলির মধ্যে রয়েছে কি, উদ্দীপকের প্রকৃতি অবধারণ করা হলো কার্য সম্পাদন ভিত্তিক উপাদান। দুটি উদ্দীপকের মধ্যে কি সম্পর্ক রয়েছে তা অনুধাবন করতে পারাটা হলো কার্য সম্পাদনা ভিত্তিক উপাদান। তারপর হলো পূর্বের কোনো সম্পর্ক বা সম্বন্ধকে বর্তমান ক্ষেত্রে ব্যবহার করাটাও হলো কার্য সম্পাদনা ভিত্তিক উপাদান। তারপর হলো কি, জ্ঞানমূলক বা আরোহণ ভিত্তিক উপাদান। হ্যাঁ, জ্ঞানমূলক এবং আরোহণ ভিত্তিক উপাদানের মধ্যে পড়ে কি, নির্বাচিত সংকেতায়ন, নির্বাচিত সমাধান, নির্বাচিত তুলনা। অর্থাৎ এটার মধ্যে তুমি অনুধাবন করবে, আর ওটার মধ্যে কি হলো উদ্দীপকের প্রকৃতি অবধারণ করবে, এবং জ্ঞান আরোহণ ভিত্তিকের মধ্যে হলো একটা সমস্যার সমাধান খুঁজবে। অর্থাৎ নির্বাচিত সংকেতায়ন মানে কি কি করবে, এই সমস্যাটার জন্য কি করা হবে সেটা, নির্বাচিত সমাধান, আর হলো নির্বাচিত তুলনা। এগুলি হলো কি জ্ঞানমূলক আরোহণ ভিত্তিক উপাদান। তাহলে আমি স্টার্নবার্গের বুদ্ধির ত্রিস্তরীয় যে উপাদান, সেই ত্রিস্তরীয় উপাদান সম্পর্কে তোমাদেরকে এখানে তুলে ধরলাম। অর্থাৎ স্টার্নবার্গের তত্ত্ব এখনো পরীক্ষা নিরীক্ষা পর্যায়ে রয়েছে। কৃত্রিম বুদ্ধি সংক্রান্ত গবেষণা এই জাতীয় জ্ঞানমূলক তত্ত্বের ভিত্তিতেই গড়ে উঠেছে। অর্থাৎ স্টার্নবার্গের তত্ত্ব এখনো পরীক্ষা নিরীক্ষা চলছে, এবং যে কৃত্রিম হলো যে কৃত্রিম গবেষণা সংক্রান্ত এই জাতীয় যে জ্ঞানমূলক তত্ত্বের ভিত্তিতেই গড়ে উঠেছে। অর্থাৎ অভিজ্ঞতার ভিত্তিতেই কি হয়েছে, গড়ে উঠেছে। তাহলে স্টার্নবার্গের ত্রিস্তরীয় তত্ত্বটা আমি তোমাদেরকে বুঝিয়ে দিলাম। এবার আমরা আসি, বিশিষ্ট মনোবিদ গ্যাসেল এবং টমসন প্রমুখরা শিশুর সঞ্চালনের বিকাশের ধারাকে পর্যবেক্ষণ করেছেন। তোমরা অবশ্যই প্রশ্ন করবে সঞ্চালন কি। হ্যাঁ, সঞ্চালন হলো শিশুর যে নড়াচড়া, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত শিশু কিভাবে পরিবর্তিত হচ্ছে ওই জিনিসটাকে বোঝানো হচ্ছে সঞ্চালন। তাহলে আমি গ্যাসেল সম্পর্কে একটু বলে দিচ্ছি। উনি ছিলেন আর্নল্ড লুসিয়াল গ্যাসেল। আর্নল্ড লুসিয়াল গ্যাসেল উনি জন্মগ্রহণ করেছিলেন 21 জুন 1880 খ্রিস্টাব্দে এবং মৃত্যু হয়েছিল 29 মে 1961 খ্রিস্টাব্দে। উনি ছিলেন একজন আমেরিকান মনোবিদ। তাহলে গ্যাসেল সম্পর্কে আমি বলে দিলাম। এবং টমসন তারাও কি সঞ্চালনমূলক বিকাশের প্রবক্তা হিসাবে বা পর্যবেক্ষণ হিসাবে কাজ করেছিলেন। শিশুর, এবার তোমাদের প্রশ্ন অবশ্যই সঞ্চালনমূলক বিকাশ কি, মানে শিশু কি ধরনের সঞ্চালন, মানে জন্মের পর থেকে শিশু কি ধরনের সঞ্চালিত হয় বা কিভাবে সঞ্চালিত হয় বা কি ধরনের সঞ্চালনমূলক আচরণ করে সেই সম্পর্কে জানাটাই হলো শিশুর সঞ্চালনমূলক বিকাশ। তো শিশুর সঞ্চালনমূলক বিকাশের মধ্যে প্রথমেই পড়ে কি, শিশু ভূমিষ্ঠ হওয়ার সময় তার ওজন সাধারণতভাবে 5.5 পাউন্ড থেকে 9 পাউন্ডের মধ্যে থাকে। কত পাউন্ডের মধ্যে থাকে? 5.5, 5 সমস্ত 2 ভাগের 1 পাউন্ড থেকে 9 পাউন্ডের মধ্যে থাকে যখন শিশু জন্মগ্রহণ করে। তোমাদের অবশ্যই প্রশ্ন আসতে পারে, জন্মের সময় শিশুর ওজন কত থাকে? 5.5 পাউন্ড থেকে 9 পাউন্ডের মধ্যে কি থাকে? জন্মের সময় শিশুর ওজন থাকে। এই সময় তার উচ্চতা থাকে প্রায় 20.5 ইঞ্চি। অবশ্যই প্রশ্নটাও আসতে পারে, জন্মের সময় শিশুর উচ্চতা কত থাকে? 20.5 ইঞ্চি। অবশ্যই ওই সময় তার উচ্চতা থাকে 20.5 ইঞ্চি। এবার বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে শিশুর আয়তন, ওজন, দৈর্ঘ্য বৃদ্ধি পায়। এই যে শিশুর বয়স বাড়ার সঙ্গে সঙ্গে দেখা যায় যে তার ওজনের পরিবর্তন ঘটে, দৈহিক
বৃদ্ধি ঘটে, তারপর হলো দৈর্ঘ্য বাড়ে, মানে লম্বা হয়, বেটে হয়, এরকম হয়ে থাকে। তো তার স্নায়ুতন্ত্রের দ্রুত বিকাশ ঘটে এবং দেহ সঞ্চালনের ক্ষমতাও কি হয়, আস্তে আস্তে বৃদ্ধি পায়। তাহলে অবশ্যই আমাদের মনে প্রশ্ন জেগেছে সেই শিশুটা কিভাবে বাড়ে বা বাড়ার যে প্রবণতাটা সেটা কিরকম থাকে। যেমন ধরো কি, সোজাভাবে যদি মাথা তুলতে পারে, সেটা হলো শিশু 3 থেকে 4 মাস বয়সে শিশু কি করতে পারে, সোজাভাবে মাথা তুলতে পারে, সোজাভাবে মাথা তুলতে পারে 3 থেকে 4 মাস বয়সে। একা একা বসতে পারে, মানে একা বসতে পারে 6 থেকে 8 মাস বয়সে। কত মাস বয়সে? 6 থেকে 8 মাস বয়সে শিশু একা বসতে পারে। তারপর হলো কোনো কিছু ধরে দাঁড়াতে পারে, সেটা হলো 9 মাস বয়সে। কোনো কিছু ধরে যখন দাঁড়াতে পারে একটা শিশু, সেটা হবে কি 9 মাস বয়সে, মানে একটা স্বাভাবিক বৃদ্ধি, কি স্বাভাবিক সঞ্চালনগুলি যেভাবে করে সেই স্বাভাবিক সঞ্চালনগুলি। তারপর হলো শিশু হামাগুড়ি দিতে পারে, মানে হামাগুড়ি দিয়ে হাঁটে যখন, সেটা হলো 8 থেকে 10 মাস বয়সের মধ্যে শিশু হামাগুড়ি দিয়ে হাঁটতে পারে। কি করতে পারে? হামাগুড়ি দিয়ে হাঁটতে পারে 8 থেকে 10 মাস বয়সের মধ্যে। এবং শিশু একা চলতে পারে 11 থেকে 15 মাসের মধ্যে। শিশু একা একা চলার মানসিকতা অর্জন করে। ঠিক আছে, কত মাসের মধ্যে? 11 থেকে 15 মাসের মধ্যে শিশু একা একা চলতে শুরু করে। এবং শিশু সিঁড়ি বেয়ে উঠতে পারে 18 মাস বয়সে। অর্থাৎ কোনো সিঁড়ি যখন বেয়ে উঠবে, সেটা 18 মাস বয়সে শিশু তার কোনো একটা সিঁড়ি বেয়ে উঠতে পারে। ঠিক আছে, এইভাবে শিশু কি হয়, সঞ্চালন ধীরে ধীরে বৃদ্ধি পায়। তারপর আমরা দেখব যে জন্মের পর শিশুর মধ্যে একটা সামগ্রিক ও শারীরিক প্রতিক্রিয়া লক্ষ্য করা যায়। সামগ্রিক এবং শারীরিক প্রতিক্রিয়া শিশুর মধ্যে কি করা যায়, জন্মের পর থেকে একটা কিছু লক্ষ্য করা যায়, সেটা হলো সামগ্রিক এবং শারীরিক প্রতিক্রিয়া। তাদের প্রশ্ন আসতে পারে যে জন্মের পর থেকে শিশুর মধ্যে কি লক্ষ্য করা যায়, সামগ্রিক এবং শারীরিক প্রতিক্রিয়া। তাছাড়া শিশু সে বাইরে উত্তেজনা সমস্ত দেহ দিয়ে প্রতিক্রিয়া করে। অর্থাৎ শিশু জন্মের পর থেকে যে বাইরের উত্তেজনাগুলি রয়েছে, সেগুলি সমস্ত দেহ দিয়ে কি করতে পারে, প্রতিক্রিয়া করতে পারে। তাছাড়া শিশুর শারীরিক বিকাশের সঙ্গে সঙ্গে পৃথকীকরণও ঘটে, মানে আস্তে আস্তে সেগুলি আলাদাভাবেও ঘটে থাকে। শারীরিক বিকাশের সঙ্গে সঙ্গে সেগুলির পৃথকীকরণ ঘটে থাকে। আবার শিশুর বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ বিভিন্নভাবে কাজ করতে পারে, যেমন হাত একভাবে কাজ করবে, পাও একভাবে কাজ করবে, বা বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ বিভিন্নভাবে কাজ করার সাহসিকতাও কি করতে পারে শিশুর, সে সঞ্চালনমূলক প্রক্রিয়ায় অঙ্গ প্রত্যঙ্গ বিভিন্নভাবে কাজ করতে পারে। প্রথম দিকে শরীরের অন্যান্য অংশের চেয়ে মাথার বৃদ্ধিটাই অনেক দ্রুত ঘটে থাকে। শিশুর জন্মাবার প্রথম থেকে যে শরীরের অন্যান্য অংশের চেয়ে কোন বৃদ্ধিটা বেশি ঘটে থাকে, মাথার যে বৃদ্ধিটা সেটাই কি দ্রুত ঘটে থাকে। অনেক সময় প্রশ্ন আসতে পারে শিশুর কোন অঙ্গ সবচেয়ে দ্রুত বৃদ্ধি ঘটে, সেটা হবে কি মস্তিষ্ক বা মাথা। এবার হলো অধিকাংশ শিশু দেখা যায় 3 থেকে 4 মাস আগে কোনো বস্তুতে দুটি চোখ একত্রে নিবন্ধ করতে পারে না। অর্থাৎ শিশুর 3 থেকে 4 বছরের আগে দেখা যায় যে কোনো বস্তুতে সে নির্দিষ্ট ফোকাস করতে পারে না, কোনো একটা নির্দিষ্ট বস্তুতে সে একত্রে দুটি চোখ নিবন্ধন করতে পারে না। তাছাড়া শিশুর সঞ্চালনমূলক বিকাশের সঙ্গে সঙ্গে তার সামগ্রিক বিকাশও ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত হয়ে থাকে। তার যে সঞ্চালনমূলক বিকাশ, সেটার সঙ্গে সঙ্গে তার কি হয়ে থাকে, সামগ্রিক বিকাশও ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত হয়ে থাকে। আবার শিশু তার দৈহিক সঞ্চালন যদি ত্রুটিপূর্ণ হয়, তবে তার সঙ্গী সাথীরা তাকে উপহাস করে এবং কি করে, সঙ্গী সাথীরা তার উপহাস করে। অর্থাৎ শিশুর দৈহিক সঞ্চালনের যদি কোনো ত্রুটিপূর্ণ, তো ধরো একটা চোখ বাঁকা হয়ে আছে, একটা হাত বাঁকা হয়ে আছে, এইরকম যদি কোনো একটা ত্রুটিপূর্ণ হয়, তাহলে তার সঙ্গী সাথীরা কি করবে, উপহাস করবে। এর ফলে তার মধ্যে দেখা যায়, যার ফলে তার মধ্যে হীনমান্যতা তথা অন্যান্য মানসিক জটিলতার সৃষ্টি হয়। এর ফলে একটা শিশুর মধ্যে দেখা যাবে হীনমান্যতা, মানে লজ্জিত বোধ, তাদের থেকে একটা হীনমান্যতা বোধ এবং কি দেখা যায়, মানসিক জটিলতার সৃষ্টি হয় শিশুর মধ্যে। তবে শিশুর ত্রুটিপূর্ণ সঞ্চালন অবশ্যই উপযুক্ত নির্দেশনার সাহায্যে দূর করা যায়, এবং সেই ত্রুটিপূর্ণ সঞ্চালনগুলি কিন্তু অবশ্যই আমরা কি করতে পারি, বা শিশু কি করতে পারে, উপযুক্ত নির্দেশনার সাহায্যে সেগুলি দূর করতে পারে। যদি শিশু অবস্থায় থাকে, তাহলে সেগুলি কি করতে পারে, উপযুক্ত নির্দেশনার মাধ্যমে সেগুলিকে দূর করতে পারে। তাছাড়া এবার ধরো শিশুর মধ্যে শিশুর যে সঞ্চালনমূলক প্রক্রিয়া,
তবে যখন শিশু হীনমান্যতা বোধ করবে তখন সে কি করতে পারবে, সেই ত্রুটিপূর্ণ সঞ্চালনগুলি অবশ্যই তার নির্দেশনার সাহায্যে দূর করতে পারবে। এই ছিল স্টানবার্গের তত্ত্ব এবং শিশুর সঞ্চালনমূলক বিকাশ। যদিও শিশুর সঞ্চালনমূলক বিকাশের যে ঘটনাগুলি বা যে প্রশ্নগুলি আমি এখানে দিয়েছি বা যে প্রশ্নগুলি এখানে তুলে ধরেছি সেগুলির মধ্যে অবশ্যই কোনো না কোনো প্রশ্ন আসতে পারে। তোমরা অবশ্যই সেগুলি মনোযোগ সহকারে শুনবে এবং প্রয়োজনে স্কিপ করে করে দেখবে, এবং লেখাগুলি যাতে সঠিক হয় সেই জন্য আমি আবার তোমাদেরকে সেই প্রথম থেকে সবটা জায়গা দেখানোর চেষ্টা করব। তারপর আমাদের আগামী দিনের যে ক্লাস থাকবে সেটা হবে শিশুর ভাষাগত বিকাশ। তো আমরা আগামী দিনে শিশুর ভাষাগত বিকাশ নিয়ে আলোচনা করব। তো আমরা আজকে যে জিনিসটা বুঝলাম সেটা হলো স্টানবার্গের তত্ত্ব এবং শিশুর সঞ্চালনমূলক বিকাশ। যদি কারোর দেখতে অসুবিধা হয় তাহলে আমি এবার সামনে থেকে এগুলোকে দেখানোর চেষ্টা করছি, তোমরা অবশ্যই সেগুলো দেখে নেবে। কারণ তোমাদের অনেকেই কমেন্ট করে বলেছো যে লেখাগুলো হয়তো বা স্পষ্ট দেখা যাচ্ছে না, তাই আমি লেখাগুলোকে আবার স্পষ্টভাবে দেখানোর জন্য তোমাদের সামনে এই জায়গাটা উপস্থাপন করেছি। তোমরা অবশ্যই সেগুলি দেখে নেবে এবং আমার ক্লাসটা কেমন হলো তা জানাই অবশ্যই কমেন্ট করবে। সবাই ভালো থাকবে, নমস্কার।